মিডল ইস্টের যুদ্ধের আজকের 17তম দিন। আমরা অনেক কিছু দেখে নিলাম। ট্রাম্পের অগ্রাসী মনোভাব, ইসরায়েল এর অমানবিক সমস্ত কার্যকর্ম এবং ইরানের নাছোড়বান্দা মনোভাব, তিনটেই আমরা দেখলাম। মিডিয়াতে 2 থেকে 3 রকম ন্যারেটিভ আমাদের সামনে উঠে আসছে। এক, ইরান পরমাণু বোমা তৈরি করে ফেললে সেটা পুরো মিডল ইস্ট এবং এই এশিয়ার রিজিয়নের যে টোটাল যে সামরিক শক্তির ব্যালেন্স আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। 2, ইসরায়েল নিজেকে এক্সপ্যান্ড করতে চায়, তো তার জন্য ইসরায়েল যা যা করা দরকার আমেরিকাকে সাথে নিয়ে সেগুলো করছে। আর 3 নাম্বার হলো ট্রাম্পের এটা একটা ঐতিহাসিক ভুল, অয়েল রিগ কন্ট্রোল করতে গিয়ে পুরো অয়েল মার্কেটকে নিজের আন্ডারে আনতে গিয়ে এই কাজটা ট্রাম্প করছে। তো এখন এই মুহূর্তে সব থেকে বেশি যে ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে আমেরিকা এবং ট্রাম্পের, এটা হলো এপিক ব্লান্ডার। আপনাদের সত্যি মনে হয় আমেরিকা এবং ট্রাম্প এতটা বোকা? এই এআই এর যুগে ওরা এতটা মিসক্যালকুলেটেড একটা ওয়ারে জড়িয়ে পড়বে নিজেদেরকে? বন্ধুরা, এমনটা কিন্তু নয়। 2025-26 ট্রাম্পের নির্বাচন জিতে আসার পর থেকে পৃথিবীর রাজনীতির মানচিত্র বলুন, পৃথিবীর অর্থনৈতিক মানচিত্র, বিভিন্ন রকমভাবে আমরা পরিবর্তন দেখছি। শিফটিং অফ এনার্জি, শিফটিং অফ যে আদার্স টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, সেগুলো আমাদের চোখে আসছে যে কোথা থেকে কিভাবে সরছে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সরে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন ট্যারিফ বসিয়ে ইকোনমিটাকে কন্ট্রোল করার চেষ্টা। এখন যদি আমরা প্রথম থেকে দেখি 2008 সাল, লেমান ব্রাদার্স ক্রাইসিস থেকে আজকে 2026, তাহলে কিন্তু একটা অন্য ন্যারেটিভ আপনারা বুঝতে পারবেন। এবং এটাই হলো আমেরিকার কিন্তু মেন উদ্দেশ্য। আমেরিকার ধরুন প্রত্যেকটা রাষ্ট্রপতি যারা আসে তারা আমেরিকার ডিপ স্টেটের ক্লাউন। রাষ্ট্রপতি নিজের ইচ্ছা মতন কিছু করছে, রাষ্ট্রপতিকে সামনে রেখে ডিপ স্টেট পুরো ঘটনাটাকে ঘোরায় সাজায়, এবং ভ্যানগার্ড, ব্ল্যাক রক, যারা $multi-trillion অ্যাসেট গোটা ওয়ার্ল্ড ওয়াইডে কন্ট্রোল করছে, এরাই সমস্ত কিছু নির্ণয় করে। এইবার যদি আমরা প্রথম পয়েন্টটার উপর কনসেন্ট্রেট করি, তাহলে দেখতে পাবো যে ইরান যদি অ্যাটমিক উইপেন বানিয়ে ফেলে, ওদের যদি অ্যাটমিক প্রোগ্রাম যদি সাকসেসফুল হয়ে যায়, সেক্ষেত্রে পুরো মিডল ইস্টে একটা অরাজকতা তৈরি হতে পারে। ইরান বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো, হিজবুল্লাহ, হামাস, ইউথিস, এদেরকে সমর্থন করে। তো একটা আনরেস্ট টোটাল ওয়ার্ল্ডের জন্য এবং পুরো বিশ্বের জন্য একটা থ্রেট হয়ে উঠতে পারে। তো যেটা কিনা আংশিকভাবে সত্য, কিন্তু এটা কিন্তু পুরোপুরি কারণ নয়। কারণ এইটাকে বন্ধ করার জন্য যা যা করার দরকার, জেসিপিওএ চুক্তি মাধ্যমে এগুলো সবকিছু কিন্তু বন্ধ করা সম্ভব ছিল। 2, যদি দেখি যে ইরান বিভিন্ন যে জঙ্গি সংগঠনগুলো আছে তাদেরকে ফান্ডিং করছে, আর সৌদি আরব আইসিসকে ফান্ডিং করছে, তো এদের ক্লাসগুলোকে থেকে নিজেকে বাঁচানোর জন্য ইসরায়েল আমেরিকাকে এই মিডল ইস্টের ওয়ারে টেনে এনে সমস্ত নিজের ল্যান্ড এবং নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য লড়াই করছে। এটাও খানিকটা সত্যি হলো। ইসরায়েল আর আমেরিকা দুজনেই তো একই। ইসরায়েল এবং আমেরিকা দুজনে মিলে চায় যে মেনলি আমেরিকার জন্যই ইসরায়েল আছে। আমেরিকা চায় যে ওইখানটাতে বসে সমস্ত ওই রিজিয়নের অয়েল প্রাইসিং এইটাকে কন্ট্রোল করতে। 3 নাম্বার যদি এবার পয়েন্টে আসি, 2015 সালে জেসিপিওএ নামে একটা চুক্তি হয়েছিল। সেখানে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, G7 গোষ্ঠীভুক্ত দেশগুলো ছিল, চায়না, রাশিয়া। এই চুক্তিতে কি হয়েছিল যে ইরানের উপর যে প্রচুর পরিমাণে স্যাংশনস লাগানো আছে, সেই স্যাংশনসগুলোকে ধীরে ধীরে তুলে নেওয়া হবে এবং ইরান তার বদলে কি করবে, নিজেদের নিউক্লিয়ার প্রোগ্রামটাকে আস্তে আস্তে বন্ধ করে দেবে। তো ট্রাম্প সেই সময় দেখলো কি যে আরো একটা অয়েল রিজিয়ন এগিয়ে আসবে, তো আমরা এটাকে প্রজেক্টটা থেকে বেরিয়ে আসি। এবং স্বাভাবিক কারণেই ইরানের উপর থেকে কোনো রকম স্যাংশনস ওঠে না,
এবং ওরা যেরকমভাবে ওদের নিউক্লিয়ার প্রোগ্রামটাকে চালায় সেইভাবে চালাতে থাকে, এবং পরবর্তীকালে আমেরিকা এটাকে আবার থ্রেট বলে মনে করে। ট্রাম্প আবার সিলেক্টেড হয়ে আসার পরে আবার সেইটার উপরে ওরা অ্যাকশনস নিতে শুরু করে। তো পুরো ঘটনাটা যেন মনে হচ্ছে যে আমেরিকা সেন্ট্রিক, এবং আমেরিকা যেটা চায় তার উপর ডিপেন্ড করে। এইবার আমরা ক্রোনোলজিতে আসবো, 2008 থেকে 2026 এই ক্রোনোলজি। তার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য দর্শক আপনাদেরকে আমি বলবো। আপনাদের কি মনে হয় মোস্ট অয়েল প্রডিউসিং কান্ট্রি কে? সৌদি আরব, ভেনেজুয়েলা, রাশিয়া? না, এদের কেউই কিন্তু মোস্ট অয়েল প্রডিউসিং কান্ট্রি নয়। ইভেন মোস্ট অয়েল প্রডিউসিং কান্ট্রিতে যার নাম আসে, সেকেন্ড পজিশনে যে আছে, তারা কিন্তু তার অর্ধেকও তেল তৈরি করে না। এবং সারপ্রাইজিংলি মোস্ট অয়েল প্রডিউসিং কান্ট্রির নাম হলো আমেরিকা। চায়না? চায়না কোথায় আছে? চায়না কিন্তু এই লিস্টে খুব একটা পিছনে নেই। সৌদি আরবের প্রায় হাফ তেল তা চায়না উৎপাদন করে। চায়নার যে স্ট্র্যাটেজিক যে অয়েল যেটা আছে, সেটা ওরা অয়েল রিজার্ভকে করে রেখেছে প্রায় 6 থেকে 7 মাস, সেটা কিন্তু তার কারণেই। এবং চায়না কিন্তু ইরানের থেকেও বেশি হয়তো তেল উৎপাদন করে। চায়নার সমস্ত ডেটা হয়তো আমরা পাই না, ইরান হয়তো দেখাচ্ছে। তারপরেও চায়না ইরান থেকে 90% অয়েল ওরা কিন্তু নিয়ে চলে আসছে। ঘটনাটা কিন্তু সমস্ত কিছুই অয়েলের উপরে বেস করে, যুদ্ধ টুদ্ধ কিছুই না। অয়েল প্রাইসটাকে কন্ট্রোল করা এবং বিভিন্ন দেশের ইকোনমিকে কন্ট্রোল করা, এটা হলো মেন মোটিভ। আপনারা ভাবছেন যে বিলিয়নস অফ ডলার খরচা হয়ে গেল, আমেরিকার খুব লস হয়ে গেল। আমেরিকার কোনো ক্ষতি হয়নি। একটু যদি ডিপলি ভাবেন, আমেরিকার এটাতে পুরোপুরি একটা অ্যাড ক্যাম্পেন করে ওদের যে আর্সেনাল আছে, যে অস্ত্রশস্ত্র সম্ভার এবং স্ট্র্যাটেজিক বোম্ব, এইসব জিনিসগুলোকে ওরা পুরো বিশ্বের সামনে তুলে ধরলো। কিছু স্ট্র্যাটোস ট্যাঙ্কার ইরাকের হামলায় ভেঙে পড়েছে, 50 বছরের উপর সার্ভিস দিচ্ছিল, ওটাতে পয়সা উসুল হয়ে গিয়েছে। তো সেদিক থেকে আমেরিকার খুব একটা বেশি লস হয়েছে এরকমও ব্যাপার নয়। তো এটা একটা ঠিক আছে, মানে সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে একটা মহড়া দিয়ে নিক, যে যা যা হওয়ার ধ্বংস হওয়ার করে দিই, এবং যাদেরকে যাদেরকে পাঠাচ্ছে নিমিড ক্লাস, তারা ওয়ান লাস্ট টাইম ফর সেলিং, এরপরে আর ওদেরকে দিয়ে আর কিছু করাবেও না। তো সেই রকম জিনিসকে আমেরিকা ইউজ করছে এই যুদ্ধে, যে ইউজ করে কিছু ধ্বংস হচ্ছে, কিছু নষ্ট হচ্ছে। এর মাঝখানে খুরদিছে, এর মাঝে আমেরিকা খার্গে অ্যাটাক করে দিয়েছে। লোকে ভাবছে যে বাহ, দারুণ একটা ব্যাপার, আমেরিকা অ্যাটাক করেছে, যারা আমেরিকাকে সাপোর্ট করছে। ইরানের লোকেরা ভাবছে যা যা কি হয়ে গেল, এখানে অ্যাটাক করাটা ঠিক হয়নি। আসলে এগুলো কিছু না, এটা একটা দেখানো যে আমেরিকা এবার সিগন্যাল দিচ্ছে যে সিজ ফায়ার করে নাও। আমেরিকার কিন্তু খুব একটা ক্ষতি নয়, পেট্রো ডলার যতদিন আছে, ডলারে যতদিন ধরে পেট্রোল কেনা বেচা হবে, আমেরিকার কোনো ক্ষতি নেই। আমেরিকা যখন চাইবে টাকা ছাপিয়ে নেবে। অন্য দেশ হলে অর্থনীতিটা সেখানেই ভেঙে পড়তে, এই পরিমাণে যদি টাকা যদি বাজারে থাকতো। যেহেতু পুরোপুরি পেট্রোল বা এই অয়েল পুরোপুরি ডলারে কেনা বেচা হয়, তো আমেরিকার এখানটা একটা আধিপত্য সবসময় থাকবে। আমেরিকা এই খার্গে অ্যাটাক করে বুঝিয়ে দিতে চাইলো ওরা কিন্তু কোনো রকম ইরানিয়ান অয়েল ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক করেনি, এবং ওইগুলোকে বাদ দিয়ে 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 অ্যাটাক করেছে। এবং ওরা জানে এর উপরে যদি হামলা করা হয় ইরানও কিন্তু ছাড়বে না। সেক্ষেত্রে ইরানও আরব কান্ট্রিগুলো, গালফ কান্ট্রিগুলোর অয়েল রিজার্ভে, ডিস্যালিনেশন জায়গায় অ্যাটাক করবে। তখন না আরবে কোনো তেল থাকবে, না আরবে কোনো জল থাকবে, না ওই রিজিয়নটা পুরোপুরি শেষ হয়ে যাবে, সেলফ ডিস্ট্রাকশন মোডে চলে যাবে। যদি আমেরিকা খার্গের অয়েল ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক করে ফেলে, তাহলে কিন্তু এটাই ঘটবে। এবং তাতে আমেরিকার কি কিছু যায় আসবে? কিচ্ছু যায় আসবে না। ইসরায়েলকে ওরা আবার ঠিক ডিস্যালিনেশন ওয়াটার ট্যাঙ্ক তৈরি করে দেবে, ওখানটার জন্য সমস্ত রকম সাপ্লাই চ্যানেল খুলে দেবে, ইসরায়েলকে ঠিকঠাক রাখবে। বাকি গালফ কান্ট্রি, আরব দেশ, ইরান, এরাই সাফার করবে, সাথে আমরা করব। স্ট্রেট অফ হরমুজ থেকে যে 20% অয়েল পুরো ওয়ার্ল্ডে রপ্তানি হয়, এটা কিন্তু মাত্র 20%। বাকি 80% কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে বিভিন্ন জায়গা থেকে আমদানি রপ্তানি হয়। আমেরিকার মেন কনসার্ন হলো কিন্তু চায়না।
ইরান বলছে যে আমার থেকে কেউ যদি তেল কিনতে চাও তাহলে তারা আমাকে ইউয়ানে পেমেন্ট করতে পারে, যেটা হলো চাইনিজ কারেন্সি। চায়না অলরেডি ইরান থেকে ইউয়ানে তেল কেনে, রাশিয়া থেকে ইউয়ানে তেল কেনে, ভেনেজুয়েলা থেকে ইউয়ানে তেল কেনে। তো আমেরিকা কি করছে, আস্তে আস্তে করে চায়নার সাথে স্ট্র্যাটেজিক্যালি, আমেরিকার যেটা মেন প্রবলেম হলো চায়না, না ইরান না গালফ কান্ট্রি, এই যে ও ইউয়ানে তেল কিনছে এইটাকে ওরা মেনে নিতে পারছে না। ডলারকে ডাম্প করে ইউয়ান ইউজ হচ্ছে, এটা আমেরিকা কখনো মেনে নিতে পারে না, পারবে না। ইন্ডিয়াও কিন্তু একই কাজ করছে, রাশিয়ার সাথে রুপিজের ট্রানজাকশন করছে, এবং ইন্ডিয়া চাইবে যে আরো বেশ কিছু কান্ট্রির সাথে রুপিজের ট্রানজাকশন করা, এটাও মেনে নিতে পারবে না। মানে ঘুরিয়ে চায়নার কান ধরা। ডাইরেক্টলি ট্যারিফ দিয়ে শুরু করেছিল, সেখানে দেখলো যে চায়নার সাথে পারছে না, এবার ঘুরিয়ে এখান থেকে কান ধরছে যে যাতে ইরানের সাপ্লাই চেনটা চায়নার জন্য বন্ধ করে দেওয়া যায়, বা ইরান যখন থেকে আবার ডলারটাকে ইকোসিস্টেমের মধ্যে নিয়ে নেবে, আমেরিকা বলবে ওকে ঠিক আছে। মেন আমেরিকার কাজ হলো এই 3-4টে যে রিজিয়ন আছে, 3-4টে রিজিয়নে নিজের ইচ্ছা মতো পেট্রোলের দামটাকে কমানো বাড়ানো, এইটাকে করা। এই যে যুদ্ধের ফলে প্রত্যেকটা জিনিস অয়েল প্রাইস বাড়ছে, আমেরিকার কিন্তু কোনো ক্ষতি নেই, কারণ ভেনেজুয়েলার অয়েল মানেই আমেরিকান অয়েল, আর আমেরিকান অয়েলের দাম বাড়লে আমেরিকারই প্রফিট। তো যতটুকুনি টাকা যুদ্ধে খরচা হচ্ছে তার থেকে 10 গুণ বেশি টাকা ভেনেজুয়েলার অয়েল বিক্রি করে আমেরিকা তুলে নেবে। আমেরিকার কোনো ক্ষতি হচ্ছে এই ন্যারেটিভটা যে মিডিয়া দেখাচ্ছে, আমেরিকা নিজের ক্ষতি করে নিজের নাক কান কেটে, কিচ্ছু করছে না, আমেরিকা টোটালি প্রফিটে আছে। আপনারা কি ভাবছেন এই এআই এর যুগে আমরা কিছু একটা করার আগে এআই কে দুবার জিজ্ঞাসা করি যে ঠিক আছে কি কি মোস্ট প্রবাবল ওয়ে হতে পারে? আমেরিকা কিন্তু পুরো ঘটনাটাকে বারবার সিমুলেট করেছে, ইনস্ট্রাকশন দিয়েছে যে কিভাবে আমেরিকাকে ঠিক রাখা যায়। তো দেখবেন ওরা তো সুপার কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার সব কিছুতে, টেকনোলজিতে প্রচুর এগিয়ে। তো তারা কি এই টেকনোলজির কোনো সাহায্য নেয়নি? একজন প্রেসিডেন্টের কথায় পুরো দেশের ইকোনমিটাকে তারা ধ্বংস করে দিতে নেমেছে? কিচ্ছু না। এগুলো যদি আপনারা ভেবে থাকেন তাহলে সব থেকে বেশি বোকামো করছেন। একবার পুরো ঘটনাটাকে যদি ডিপলি ভাবেন, দেখবেন আমেরিকার এই যুদ্ধটাতে শুধুমাত্র প্রফিটই হয়েছে, কোনো রকম কোনো লস হয়নি। 2008 সালে যখন লেমান ব্রাদার্স ব্যাংকটা ক্র্যাশ করে গেল, ব্যাংক্রাফট হয়ে গেল, গোটা বিশ্বের অর্থনীতিতে একটা ধস নামলো, তখন প্রফিটটা কার হলো, কেন হলো? ব্ল্যাক রক বলে একটা কোম্পানির নাম আপনারা প্রায় শুনে থাকবেন। সেই সময় 2008 সালে $1.4 ট্রিলিয়ন ওরা অ্যাসেট ম্যানেজ করত। সেটা এখন 2026-এ এসে অন ভেরিফাইড তথ্যের উপরে বেস করে আপনারা দেখবেন ওরা প্রায় $14 ট্রিলিয়ন এই মুহূর্তে গোটা ওয়ার্ল্ডের অ্যাসেট ম্যানেজ করছে। দেখবেন প্রত্যেকটা ঘটনা আপনাদের জীবনে ঘটছে, আপনাদের সাথে ঘটছে, আপনাদের আশেপাশে ঘটছে, এবং এই জিও পলিটিক্সের যে কোনো কিছুই ঘটছে শেয়ার মার্কেটের উপর ডিপেন্ড করে। 2014 সালে রাশিয়া যখন ক্রিমিয়া দখল করলো, তখনও তো কিছু এসকালেশন হতে পারতো, হলো না। রাশিয়াকে সমস্ত কিছু থেকে কিন্তু আস্তে আস্তে দূরে সরিয়ে রাখার চেষ্টা, রাশিয়াকে মেন ওয়াটার বডির সাথে আসতে না দেওয়া, এবং আমেরিকা প্রত্যেকটা জিনিস করে মোস্ট ক্যালকুলেটেড ওয়েতে, তখনও কিছু করতে পারত, হলো না। 2015 সাল আমেরিকার জিসিপিও থেকে নিজেকে উইথড্র করে নিল। ইরান দেখলো যে ওর উপর স্যাংশনস উঠবে না, নিউক্লিয়ার এনরিচমেন্ট বাড়ালো। আজকে এই পজিশনে এমন জায়গায় নিউক্লিয়ার এনরিচমেন্ট বাড়িয়ে ফেলেছে যে আমেরিকাকে বাধ্য হয়ে অ্যাটাক করতে হলো, ওদের সায়েন্টিস্টকে মারতে হলো। সেই সময় কি দেখলো, আমেরিকার সেল কোম্পানিগুলোর জন্য অয়েল প্রাইস ফেভারেবল হয়ে উঠলো। ইরানের উপর যদি স্যাংশনস তুলে দেওয়া হয়, ইরান কম টাকায় অয়েল বেচবে, ওদের অয়েল কম কিনবে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু প্রফিট অ্যান্ড লসের সাথে যুক্ত। 2024 সালে রাশিয়া যখন ইউক্রেনকে অ্যাটাক করলো, এবং ইউক্রেনকে জাস্ট মানে এই অ্যাটাকটা কিন্তু পূর্ব পরিকল্পিত, এইখানে এই মিডল ইস্টে এই ওয়ারটা হবে, এটা কিন্তু ভেরি মাচ প্রি প্ল্যান্ড, কোনো আকস্মিক কোনো ঘটনা নয়। এইটাকে মিডল ইস্টে ওয়ার করার জন্য এই যে ইউক্রেনকে রাশিয়ার এগেনস্টে চালনা করে দিল। ইউক্রেনের একটা বাজে কথা চলে আসছে মুখে, একজন প্রেসিডেন্ট বসে আছে, একজন কমেডিয়ান, আমার কমেডিয়ানদের প্রতি যথেষ্ট রেসপেক্ট আছে এবং আমি প্রত্যেকটা কমেডিয়ানকে রেসপেক্ট করি, কিন্তু
এমনভাবে যুদ্ধ করলো, রাশিয়াকে এমনভাবে পাওয়ারলেস করে দিচ্ছে যে ওখানটায় ও যুদ্ধে এতটাই ব্যস্ত নিজেদের যুদ্ধে যে এই দিকটায় কিছু আসতে পারবে না। রাশিয়াকে টোটালি ওখানে 2 বছর ধরে এঙ্গেজ করে দিল, প্রচুর পরিমাণে শক্তি লস করলো, স্যাংশনস লাগিয়ে দিল। চাইলে তো ক্রিমিয়ার পরেও করতে পারতো, ইউক্রেনকে করার পর কেন করলো? ইউক্রেনও জাস্ট একটা কার্ড ওর এগেনস্টে এরকম করা। দেখবেন কখনো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ লাগিয়ে চায়নাকে দিয়ে অ্যাটাক করিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি প্রক্সি ওয়ার, পুরোপুরি প্রক্সি ওয়ারের উপর বেস করে ইউএসএ বেঁচে আছে, সেখানে ওদের অস্ত্র প্রদর্শনী হয়ে গেল। এইবারে আসছে মিডল ইস্টের এইটার কথায়। এইখানটায় এমন একটা ভাইটাল সময় অ্যাটাক করলো যে ওখানটাতে সব দেশ সমস্ত শক্তি কোথাও না কোথাও ইউজ করছে, এবং সবাই সবার মতো বিভিন্নভাবে চারিদিকে পুরো ওয়ার্ল্ডে জুড়ে একটা টেনশন আছে। তো সেই সময় ইউএসএ কি করলো, ওদের যেগুলো আউট ক্লাস হতে চলেছে, যে জিনিসগুলোকে ওরা ডিকমিশন করতে চলেছে, যে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ওগুলো ওখানে পাঠিয়ে দিল, ওখানে যুদ্ধ করালো, ওখানকার তেলের প্রাইস বাড়ালো, নিজের টোটাল টোটাল যে তেল আছে তার কন্ট্রোলটা করলো। এখন চায়না যদি কখনো তাইওয়ানকে অ্যাটাক করে বা রাশিয়ার সাথে কিছু করে, চায়নার হাতে এখন দুটো অপশন খোলা আছে। ইরান কিন্তু খুব তাড়াতাড়ি বা ওয়ারটাকে শেষ করবে এই রকম ব্যাপার নয়, ওরা এখন যুদ্ধ চালিয়ে যাবে। যুদ্ধ চালিয়ে গেলে আমেরিকার ক্ষতিও নেই, লাভ ছাড়া কিচ্ছু নেই। তো এই মুহূর্তে এই যুদ্ধটা কিন্তু এখানে থামার কোনো চান্সেস নেই। মেন কারণ হলো চায়না এবং ইন্ডিয়া এই যুদ্ধের জন্য। ইন্ডিয়ার কিন্তু এতটাও শক্তি নেই। চায়না যেভাবে নিজেকে আজকে পুরো ওয়ার্ল্ডের জিওপলিটিক্সে নিজেদেরকে এস্টাবলিশ করে ফেলেছে, ফ্রম এনার্জি রিসোর্স থেকে শুরু করে সমস্ত দিক থেকে, টেকনোলজি, ম্যানুফ্যাকচারিং, ইনোভেশন, প্রত্যেকটা জিনিসে চায়না আজকে এমনভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে তাদের ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে পরিণত হচ্ছে, যেগুলো ইউএস এর জন্য একটা থ্রেটে পরিণত হতে চায় না। তো চায়নাকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু এই পুরোপুরি এই ওয়ার্ল্ড অর্ডারটা তৈরি করে সেইভাবে চায়নাকে ধ্বংস করার জন্য এই জিনিসটা তৈরি। কখনো ইন্ডিয়াও যদি ইউএস এর জন্য থ্রেট বলে মনে হয়, ইন্ডিয়াকেও কিন্তু এইভাবেই আমেরিকা শেষ করবে। ইউএসএ বেসিক্যালি চায় না যে ওর যে ইউনিপোলার ডমিনেন্স আছে সেটা মাল্টিপোলার ডমিনেন্সে পরিণত হোক, যে চায়নার দিকে শিফট করুক লোক। অলরেডি কিন্তু মাল্টিপোলার ডমিনেন্সের দিকে ওয়ার্ল্ড যাচ্ছে। ইন্ডিয়াকে এখন কি করতে হবে? দেখুন, যেগুলো আমাদের নেই সেগুলো তো হবার কথা নয়, যেগুলো আমাদের আছে রিসোর্সেস সেইগুলোকে যত বেশি পরিমাণে ইউজ করা যায়। আমাদের কিন্তু প্রচুর নদী আছে, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কিন্তু আমাদেরকে যথেষ্টভাবে এনরিচ করতে পারে। সারা বছর গরম থাকার কারণে সোলার এনার্জি কিন্তু আমাদের একটা বড় মানে এনার্জি সোর্সেস হতে পারে। এই এনার্জিগুলো তৈরি করার পর তো সাথে সাথে ডিস্ট্রিবিউট করে দিতে হয়, না হলে তো স্টোর করা যায় না। তো এনার্জি স্টোরেজ হিসাবে আমাদের ব্যাটারি যে শিল্প আছে, সেই ব্যাটারি শিল্পটাকে অনেকটা উন্নত করতে হবে। 2 থেকে 3টে জায়গায় ইন্ডিয়াকে অনেকটা বেশি এক্সেল করতে হবে। আমেরিকা কিন্তু প্রত্যেকটা জায়গায় এসেন্সিয়াল মিনারেলস বলুন, চায়না বলুন, এরা কিন্তু স্টক পাইল করছে এবং নিজেদের কোনো কিছু খরচা না করে বাইরে থেকে যতটা পারে নিচ্ছে, টেকনোলজি উদ্ভাবন করছে এবং নিজেরা ওয়ার্ল্ডে বেঁচে আছে। ইন্ডিয়াকেও কিন্তু ইন্ডিয়া ফার্স্ট এই স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে এবং নিজেদেরকে করাপশনটাকে মিটিয়ে যতটা সম্ভব আমাদের এনার্জি সোর্সেসগুলোকে আছে সেগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটা যদি আপনি পুরোটা দেখে থাকেন, যদি আমার মনে হয় প্রত্যেকটা পয়েন্ট ভ্যালিড এবং এই ওয়ারটা কোনো রকম ইউএস এর মিসক্যালকুলেটেড ওয়ার নয়, ইউএস এর একটা প্রফিটেবল ওয়ার হতে চলেছে, তাহলে আপনারা ভিডিওটা লাইক করুন, শেয়ার করে দিন, যাতে লোকে বুঝতে পারে যে প্রোপাগান্ডা মিডিয়া বা ইউটিউবে আরো বিভিন্ন চ্যানেল ছড়াচ্ছে সেটা কিন্তু নয়। এই সমস্ত কিছুর ভিতরে কিন্তু একটা আলাদা কারণ আছে, সেটা হলো চায়না এবং ইন্ডিয়া। এই দুটো দেশকে ইউএসএ কখনোই চাইবে না যে রাশিয়া বা ইউএসএ সমকক্ষ হয়ে উঠুক। পুরো প্ল্যান্ড ওয়ার এবং দীর্ঘদিনের প্ল্যানের ফলে আজকে এই যুদ্ধ। থ্যাংক ইউ এগেন এতটা কথা আমার শোনার জন্য। আর ভিডিওটা একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট জানিয়ে দেবেন।